দেশ থেকে বিশ্বের নানা প্রান্তের নানা অবস্থান, অভিজ্ঞতা, মতামতকে এক সুতোয় গেঁথে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন দূর আলাপ। স্বাগত জানাচ্ছি আমি শারমিন চৌধুরী। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে গত 5 দশকে বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক এক বহুমাত্রিক পথ পাড়ি দিয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের গত 1.5 দশকে দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে বলে উল্লেখ করা হয় দুদেশের পক্ষ থেকেই। এই সম্পর্কের একটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে মাত্র 2 সপ্তাহের ব্যবধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর। বঙ্গবন্ধু কন্যা নিজেই তার এই সফরকে বন্ধুত্বের আন্তরিকতা ও দৃঢ়তার প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন। যদিও রাজপথের বিরোধী দল বিএনপি সহ অনেকেই এর সমালোচনা করে বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে গিয়ে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এসেছেন। প্রধানমন্ত্রীর এই সফরে গত 22 জুন স্বাক্ষরিত হয় সমুদ্র সহযোগিতা, ভারতকে রেল ট্রানজিট সুবিধা, স্বাস্থ্য ও ওষুধ সংক্রান্ত পুরনো সমঝোতা নবায়ন, বাংলাদেশ ভারত ডিজিটাল পার্টনারশিপ সহ মোট 10টি সমঝোতা। আলোচনায় আসে যুগের পর যুগ ধরে ঝুলে থাকা তিস্তার পানি বন্টন। তবে এতে বরাবরের মতোই বাদ সেধেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে ছাড়া ভারতের কেন্দ্রীয় সরকার পানি বন্টন চুক্তির আলোচনা করায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, বাংলাদেশের প্রতি তার ভালোবাসা থাকলেও গঙ্গা তিস্তা চুক্তি হতে দেবেন না তিনি। তিস্তা চুক্তিতে আগ্রহ না হলেও ভারত এখন আগ্রহ দেখাচ্ছে তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পে। ভারতীয় প্রধানমন্ত্রী শিগগিরই এ বিষয়ে একটি কারিগরি দল বাংলাদেশে পাঠানোর ঘোষণা দিয়েছেন। দুটি সমন্বিত রূপকল্পকে সামনে রেখে কাজ করতে আমরা দুই পক্ষই সম্মত হয়েছি। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমাদের কর্মপদ্ধতি নির্দিষ্ট করে আমরা যদি এগিয়ে যাই, অবশ্যই এই সুনির্দিষ্ট লক্ষ্য আমরা অর্জন করতে সক্ষম হব। বাংলাদেশের তিস্তার পানি সংরক্ষণে একটি টেকনিক্যাল টিম গঠন করা হবে। প্রতিবেশী দেশ হিসেবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ভারতকে পাশে পাবে বাংলাদেশ। ইলেকশন হয় এখনো পর্যন্ত শপথ হলো না এমপিদের, এর মধ্যে বিক্রি করে দিল বাংলার জল না জানিয়ে। এটা দরকার হলে যদি না শোনে একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে। যদিও ভারতের আগেই এই তিস্তা প্রকল্প নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী চীন। ক্ষমতাধর এই দেশটি ইতোমধ্যেই $100 কোটি ব্যয় করে প্রকল্পের জন্য একটি সমীক্ষা সম্পন্ন করেছে, প্রস্তাব করেছে আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তার। বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে চীন এবং ভারতের এই টানাটানি বেইজিং এবং নয়াদিল্লির মধ্যে নতুন উত্তেজনার কারণ হবে কি? কি হবে বহুল প্রত্যাশিত তিস্তা চুক্তির ভবিষ্যৎ? তিস্তা মহাপরিকল্পনায় চীন ভারতের ভারসাম্য কিভাবে করবে বাংলাদেশ? এর মধ্যেই আবার আগামী জুলাই মাসে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের পর চীনের সাথে সফরে কেমন বার্তা? এসব নিয়ে আলোচনায় আজ দূর আলাপে বাংলাদেশ থেকে যুক্ত আছেন সাবেক পররাষ্ট্র সচিব ও সাবেক রাষ্ট্রদূত শমশের নবীন চৌধুরী বীর বিক্রম। যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, এবং যুক্ত আছেন ভারত থেকে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার, নিরাপত্তা বিশ্লেষক, কৌশলগত বিষয়ক বিশেষজ্ঞ এবং মরিশাসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শান্তনু মুখার্জি। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের দূর আলাপে। আমি প্রধানমন্ত্রীর এই 2 সপ্তাহের ব্যবধানে 2 দফা ভারত সফর এবং সেখানে তাদের প্রধানমন্ত্রী, দুই দেশের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা, যে সমঝোতাগুলো সই হয়েছে বা আলোচনা হয়েছে সেটি নিয়ে অনেক বিশ্লেষণ হয়েছে। দুই দেশেই বিশ্লেষণ হয়েছে এবং আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে তার পরবর্তীতে। আমি আপনাদের তিনজনের কাছে শুরুতে একটু সেই সবকিছুর একটা সামারি যদি জানতে চাই 2 মিনিট করে, তারপরে আমি সুনির্দিষ্ট কিছু প্রশ্নে আসবো। প্রথমেই শমশের নবীন চৌধুরী, ভারত প্রধানমন্ত্রীর ভারত সফর, সমঝোতাগুলো যেগুলো হলো এবং পরবর্তী আলোচনা। ধন্যবাদ। সর্বপ্রথম যদি সরকার প্রধান পর্যায়ে যেসব আলাপ আলোচনা হয়েছে, সেখানে মানে প্রকাশ্যে 2 প্রধানমন্ত্রী মতৈক্যের কথা বলেছেন নানা বিষয়ে, এবং নদীর পানি বন্টনের ক্ষেত্রেও বলেছেন যে একটা রূপরেখা তৈরি করার কথা। একই সাথে যেভাবে আপনি আপনার প্রারম্ভিক বক্তব্যে বললেন যে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল বলা হয়েছে যে বাংলাদেশের স্বার্থ বিক্রি করে দেওয়া হয়েছে, একই ভাষা আশ্চর্যভাবে বলবো সত্যি যে মমতা ব্যানার্জিও ব্যবহার করেছেন। আপনাদের প্রতিবেদনে যা দেখলাম, উনি বলেছে আমাদের সঙ্গে আলাপ আলোচনা না করে পানি বিক্রি করে দিয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে
যদি তিস্তার বিষয়টা আমরা সামনে আনি, যেটা নিয়ে সকলেরই একটা বিরাট কৌতূহল বাংলাদেশে যে কি কি হবে, সেখানে বলা হয়েছে যে ভারত থেকে একটা কারিগরি দল বাংলাদেশে অচিরে আসবে, সে তারা এটা পর্যালোচনা করবে। তবে এটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা রাতারাতি কিছু হবে না। আমাদের কথাটা যেটা হলো, মানে যদি তিস্তার সেই অঞ্চলে যারা বাস করেন, যারা তিস্তা নদীর পানির উপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল, তারা যেটা বলছেন যে ঠিক আছে, সেই প্রকল্প যেই করুক, চীন করুক, ভারত করুক, ভারত করবেই বলে আমার মনে হয় প্রধানমন্ত্রী যে সংবাদ সম্মেলনে বলেছেন যে ভারতের এই প্রকল্পটা করবে। কিন্তু এই অন্তর্বর্তীকালে নদীর পানি বন্টনের কি হবে, বিশেষ করে শুকনো মৌসুমে যেখানে পানির দরকারটা আমাদের মানে অতিমাত্রায় বেড়ে যায়। এই অন্তর্বর্তীকালে তো একটা পানির বন্টন থাকতে হবে, পানির সরবরাহ থাকতে হবে, পানি কি আসতে দেওয়া হবে, সেটাই তো নেই। সেটা নিয়ে যদি একটা পরিষ্কার কিছু না হয়, তাহলে কিন্তু যতদিন পর্যন্ত এই প্রকল্প কি রূপ নিবে, এর আকার কি, প্রকার কি, আমরা কি এখনো কেউ জানি না। চীনেরটাও কি, ভারতেরটাও কি জানি না। তবে পানি তো ভারতে, তো চীন এসে কিভাবে করবে এখানে ভারত। এবং আরেকটি অনুষ্ঠানে ডক্টর ইমতিয়াজ বলেছিলেন যে চীন ভারত মিলে হয়তো এটা করতে পারে। আমি কিন্তু চীন ভারতে কোনো দেশে অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে যৌথ কোনো দৃষ্টান্ত এখন পর্যন্ত নেই। দক্ষিণ এশিয়াতে তো নেই, দক্ষিণ পূর্ব এশিয়াতেও নেই। এখন যেহেতু ভারতের প্রধানমন্ত্রীর পর্যায়ে বলা হয়েছে কারিগরি দল বাংলায় আসবে তিস্তার একটা প্রকল্প তৈরি করার জন্য, মাননীয় প্রধানমন্ত্রী যখন চীনে যাবেন তখন দেখতে হবে চীন কি বলে। তাদেরও তো একটা যাচিত বলেন অযাচিত বলেন একটা প্রস্তাব না হলো একটা মানে একটা আইডিয়া তাদের কাছ থেকে এসছে, আমরাই নাকি সেটা চেয়েছি। তো আবার প্রধানমন্ত্রী সংসদে বলেছেন যে আমি সংশ্লিষ্ট 12ই জুন প্রধানমন্ত্রী বলেছেন যে 12ই জুন আমি বলেছি যে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে আমি বলেছি যে তোমরা চীনের প্রস্তাবটা পর্যবেক্ষণ করো, যদি এটা সহজতর ভাবে করা যায়। তো সেটা বলা 10 দিনের মাথায়, যার আগে তিস্তা নিয়ে ভারত সরকার এই ব্যাপার খুব আলাপ আলোচনা করতে প্রস্তুত ছিল না, কিন্তু প্রধানমন্ত্রী সেই সংসদের বক্তব্যের 10 দিনের মাথায় কিন্তু শুধু আলাপ করলো না, একটা অগ্রগতির একটা ইঙ্গিত দিল যে তার একটা কারিগরি দল পাঠাবে। তো এখন দেখতে হবে যে মানুষের মনে কিন্তু এই বিষয়টা বড়। হ্যাঁ, অন্যান্য যেগুলো হয়েছে ঠিক আছে, ট্রানজিট বলেন, কানেক্টিভিটি বলেন, ই ভিসা বলেন, মেডিকেল ই ভিসা, যেটা অত্যন্ত একটা সংবাদ। তারপরে আরো বেশি হয়তো এটা বাড়ানো হবে, অন্যান্য চুক্তি যেগুলো অনেক কিছু গতানুগতিক। তবে কয়েকটা যেটা রয়েছে যে সামরিক সহযোগিতা, এইটা কিন্তু একটা নতুনত্ব এখানে। ভারত বাংলাদেশের সামরিক সহযোগিতা এতদিন ছিল যৌথ কি বলে মহড়া এইসব। এখন বলা হচ্ছে যে বাংলাদেশের সামরিক বাহিনীকে আধুনিকতাকরণের ক্ষেত্রে ভারত কি ভূমিকা রাখতে পারে, মিলিটারি প্রোডাকশন, সরবরাহ, সাপ্লাই, এইটা কিন্তু একটা নতুনত্ব এখানে। যেহেতু ভারত বাংলাদেশকে 500 মিলিয়ন ডলার শুনিনি, কিন্তু আপনার কাছ থেকে স্পষ্টতই বুঝছিলাম যে আপনি তিস্তা চুক্তি মানে অনেক কিছুর মধ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আপনার ভাষ্য থেকে আসলে আমি এই বিষয়ে আরো একটু সুনির্দিষ্ট ভাবে আপনাদের সবার কাছ থেকে জানতে চাইবো। আমি শান্তনু মুখার্জি, আপনার কাছ থেকে একটু 2 মিনিটে সামারি শুনে নিই। তিস্তা নিয়ে প্রসঙ্গ, ট্রানজিট নিয়ে আরো বিষয়গুলো নিয়ে কথা বলতেই চাইবো, আপনি বলবেন। এবারে শুনতে পাচ্ছেন আমাকে? পাচ্ছি, একদম স্পষ্ট বলবেন। অনেক ধন্যবাদ। মবিন চৌধুরী সাহেব সব স্পষ্ট করে বলেই দিলেন যে এখান থেকে যে প্রকৌশলী টেকনিক্যাল টিম যাচ্ছে সেটা গিয়ে কি রেকমেন্ডেশন দেবে, কি প্রস্তুতি দেবে। তারপরে চীনেতে সফর আছে শেখ হাসিনা সাহেবের, ওখানে গিয়ে চীন নিজের কি স্ট্যান্ড রাখবে তারপরেতেই বলতে হবে। তার আগে এই জিনিসটা একটু তিস্তার ব্যাপারটা সেন্সিটিভ, একটু প্রিমেচুর হবে বলা যে কি হচ্ছে। এর সাথে এই বলবো কি, যতটা আমি দিল্লিতে বসে দেখলাম এখানকার খবরের কাগজগুলোতে, এখানকার টেলিভিশন মিডিয়ামেতে, তার দিয়ে আমার মনে হলো অনেক ইতিবাচক, অনেক পজিটিভ ডেভেলপমেন্ট এটাতে হলো। তা ইন্ডিয়া টেকনিক্যাল টিম পাঠানোটা খালি ফর্মালিটি নয়, এটা কোনো ঔপচারিকতাই নয়, এটাকে পেছনে একটা ইন্টারেস্ট আছে যে এটাকে সলভ করব, আর আমাদের দিয়েই এই জিনিসটাকে আগে বেরোবে। আপনি এটাকে বলেন মমতা ব্যানার্জি 24 তারিখের স্টেটমেন্টটা দিলেন। স্টেট গভর্নমেন্ট, ইন্ডিয়ার সিস্টেমটা আপনারা জানেন, ফেডারেল একটা আছে, স্টেট আছে, আর নদীটা ওনাদেরই ওখানে আছে। বলছেন
ইউনিলেটারালি যদি করে দেয় তো ওনার অবজেকশন থাকবে, সব ভ্যালিড আছে। তো এখন এটা একটুখানি প্রিমেচুর হবে বলা, যে কি হবে ওটা বলা যাবে না, কিন্তু কমপ্লেক্স ইস্যু হচ্ছে। কিন্তু যেভাবে নতুন দিল্লি এটাকে স্ট্যান্ডটাকে নিচ্ছে, তাতে কূটনীতিও রয়েছে, তাতে ওর কৌশলও রয়েছে, সেইটা দিয়ে আমার এই আছে কি একটা কিছু একটা সলভ ডেফিনেটলি হয়ে যাবে, আর পজিটিভলি হবে। কেন তার ভিতরে আমি একটু ইতিহাসের দিকে নিয়ে যাই। আমি বাংলাদেশে পোস্টেডও ছিলাম, আগে দেখেছি সমস্ত প্রবলেম গুলো। ফারাক্কাতে পানির প্রবলেম ছিল, এনক্লেভস এর প্রবলেম ছিল, ফরেন সেক্রেটারি ছিলেন চৌধুরী সাহেব, উনি জানবেন এক এক করে, কিন্তু সব কিছু অনেক ইম্পেডিমেন্টস থাকা সত্ত্বেও সব সলভ হয়ে চলেছে। তো তিস্তার ব্যাপারে এই রোড ব্লকস গুলো আসছে, কিন্তু আলটিমেটলি আমি খুব আশাবাদ আছি যে এটাকে হয়ে যাবে। এখান থেকে বেশ কনফিডেন্সের সঙ্গে আমি বলতে পারি এই জিনিসটা হলো। এর সাথে ভিজিটার ব্যাপারে যদি আপনি বলেন, এক্ষুনি বললেন যে আরো টোটাল প্রায় 10টা চুক্তি সই হয়েছে এখানে, ম্যারিটাইমের ওপরে রয়েছে, রেলের ওপরে রয়েছে, নানা রকমের ওপরে। তো সব জিনিস দিয়ে তারপরে একটা কনসুলেট আলাদা অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন রংপুরেতে করা হবে, সেই দিয়ে ভিসা ফেসিলিটিস থাকবে। তো ওভারঅল যদি পার্সপেক্টিভে থাকেন, তা আমি দেখবো কি খুব হোপফুল আর খুব একটা পজিটিভ আউটকামের আশা রয়েছে, এটাই আমার বক্তব্য। জি, শান্তনু মুখার্জি, অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর ইমতিয়াজ, আপনার কাছেও 2 মিনিটের একটা সারাংশ শুনতে চাই। ধন্যবাদ। দুটো দিক আছে। একটা হলো যে যেই 10টা এমওইউ সই হয়েছে, চুক্তি যদিও সই হয়নি এখনো, এমওইউ সই হয়েছে, তার মধ্যে 7টা নতুন এবং 3টা পুরনো। 7টা হোমওয়ার্ক করা দরকার যে আসলে কিভাবে হবে। তবে কোনো সন্দেহ নেই সেখানে যথেষ্ট স্কোপ আছে বড় ধরনের কিছু করার, কারণ সেখানে ডিজিটাল কানেক্টিভিটি থেকে শুরু করে রেল তো আছেই, এনার্জি, ম্যারিটাইম, এমনকি স্পেস কানেক্টিভিটির কথা বলা হচ্ছে। আমি যদি এই 5টা কম্পোনেন্ট যদি দেখি, সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু দুই দেশের মধ্যে সীমিত রাখা সম্ভব না, এটা খেয়াল রাখতে হবে। এটাই হলো আমার মনে হয় যারা করেছেন তারা, আমি মনে করি চিন্তা ভাবনাই করেছেন। পৃথিবীতে একটা গ্লোবালাইজড ওয়ার্ল্ডে চলে যাচ্ছে, সেটা আর একটা মাল্টিপোলার দিকেও চলে যাচ্ছে। কিন্তু আমি যদি ডিজিটাল দেখি, এনার্জি দেখি, রেল, ম্যারিটাইম, স্পেস, এখানে যতই যে ইনভেস্টমেন্ট হোক না কেন, কোনোভাবেই কিন্তু ওটা দুটো দেশের মধ্যে টেরিটোরিয়ালাইজড করা যাবে না। ওটা অন্য দেশও কিন্তু এর উপকার পাবে। এটা অনেকটা হলো পদ্মা ব্রিজের একটা ভালো এক্সাম্পল। পদ্মা ব্রিজ করার ফলে শুধু যে বাংলাদেশ, যেহেতু ওয়ার্ল্ড ব্যাংক থেকে সাপোর্টটা পায়নি, পরে চীন এখানে আসলো, তাই বলে এখানে চীনের লাভ হয়েছে তা না, এখানে ভারতেরও লাভ হয়েছে, এটা আমি মনে করি আমেরিকারও লাভ হয়েছে এই পদ্মা ব্রিজ করার ফলে। কারণ অর্থনৈতিক ইনভেস্টমেন্টে বা সম্পর্কে কিন্তু উইন উইন সিচুয়েশনে যাওয়া যায়। যেটা যাওয়া যায় না সেটা হলো সামরিক বা সিকিউরিটির যদি কোনো খাত থাকে, সেই জায়গায় আমি মনে করি যে এর একটা বড় ভবিষ্যৎ আছে। এখন দেখা দরকার ওই 7টা নতুন যে এমওইউ হয়েছে সেটা কিভাবে অ্যাগ্রিমেন্টে কিভাবে রূপান্তর করা হবে, এটা হলো একটা দিক। আর দ্বিতীয় যেই জিনিসটা, তিস্তা নিয়ে যেহেতু আলোচনা হয়েছে, এটা একটা জিনিস পরিষ্কার হয়েছে যে শেয়ারিং আর হচ্ছে না, মানে এটা স্পষ্ট। এটা আমরা লেখালেখি করেছি বহু বছর ধরেই, এটা সম্ভব না। এবং মমতা ব্যানার্জি রাইটলি পয়েন্ট আউট করেছেন সিকিমের ব্যাপার। সিকিমে একাধিক 26টা লাইভ হাইড্রো পাওয়ার প্রজেক্ট আছে, যার জন্য শীতের মৌসুমে পানিটা কমে যায়। তো সেই জায়গায় শেয়ারিং সম্ভব না, লিঙ্কেজও সম্ভব না, সেটাও কিন্তু মমতা ব্যানার্জি স্পষ্টত বলে দিয়েছে, না কোনো লিঙ্ক টিঙ্ক করা চলবে না। অন্য কথায় সমাধানটা যেটা বাংলাদেশের পরিকল্পনার প্রথম থেকেই ছিল, সেটা হলো আমরা যদি বৃষ্টির মৌসুমের পানিটাকে যদি রাখার ব্যবস্থা করি, এবং সেখানে চীন ইন্টারেস্ট শো করেছে, অ্যাসেসমেন্টও করেছে। মনে রাখতে হবে ইকোনমিক যখন মেগা প্রজেক্ট করা হয়, সব জায়গায় কিন্তু একটা দেশ যদিও ইনভেস্ট করে, কিন্তু একাধিক দেশের জিনিসপত্র কিন্তু চলে আসে। আমি দুটো এক্সাম্পল দিয়ে শেষ করছি। আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, এটা মূলত চীনের সহায়তায়, কিন্তু সেখানে থাই কম্পোনেন্ট আছে, সেখানে ভারতের কম্পোনেন্ট আছে, সেখানে একাধিক কয়েকটা দেশের কিন্তু কম্পোনেন্ট আছে। ঠিক একইভাবে থার্ড টার্মিনাল যেটা হচ্ছে, সেটা জাইকার মূল ইনভেস্টমেন্ট জাপানের, কিন্তু সেখানে সাউথ কোরিয়া আছে, সেখানে চীনের কম্পোনেন্ট আছে, ভিতরের যে ডেকোরেশনগুলো সেটা চীন থেকে এসেছে, এমনকি থাইয়ের
থাইল্যান্ডেরও কম্পোনেন্ট আছে। মনে রাখতে হবে ইকোনমিক যে ইনভেস্টমেন্ট হয় যে কোনো দেশে, মেগা প্রজেক্ট যখন হয়, তখন কিন্তু সম্ভব না যে সবকিছু একটা দেশ থেকে আসবে। সেই জায়গায় আমি বলছিলাম যে নতুনত্ব একটা সম্ভব আছে এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে, যেখানে ভারত আর চীন যদি নতুনভাবে চিন্তা ভাবনা করে, তাহলে আমি মনে করি ডক্টর ইমতিয়াজ, এই প্রসঙ্গটা আমি নিশ্চয়ই আসবো। ভারত চীন কিভাবে চিন্তা করতে পারে, আর বাংলাদেশ আসলে ভারত এবং চীন দুইটি দেশেই তিস্তা নিয়ে কিভাবে এই বিষয়গুলো ডিল করবে সেটা নিয়ে আরেকটু শুনবো। কিন্তু যে প্রসঙ্গটা আপনারা শুরু থেকে তিস্তা প্রসঙ্গটিকে আমরা লক্ষ্য করছিলাম বরাবরের মতো এবং অন্য সবার মতো এই বিষয়টি খুবই গুরুত্ব পাচ্ছে আমাদের আজকের আলোচনাতেও। আমি শান্তনু মুখার্জি, আপনি বলছিলেন আসলে যেটি ডক্টর ইমতিয়াজ বললেন সেখান থেকে আসি যে তিস্তার পানি শেয়ারিং আর সম্ভব না, এটি নিশ্চিত হয়েছে। আসলে কি এটি নিশ্চিত হলো এবারের সফর থেকে, যখন তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারত আগ্রহ প্রকাশ করছে? শেয়ারিং যে হবে না এবং মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরের মতোই যেটি বলছেন, তাতে এটি কি নিশ্চিতই হয়ে গেল যে তিস্তার পানির শেয়ারিং বা বন্টন আমাদের বাংলাদেশের পাওয়া সেটি আর হচ্ছে না? এটি কি নিশ্চিত হলো? এটি একটু 1 মিনিটে শুনে আবার আরেকটি প্রশ্ন করতে চাই। আমি বলবো এটাতে কি ঠিক আছে কি উনি ক্লিয়ার করেছেন মমতা, এটাকে আপনাকে দেখতে হবে, একটা এলিমেন্ট অফ পলিটিক্সও আছে এর ভেতরেতে, কেন কি ডিফারেন্সেস আরো হতে পারে, আমি কারোকে কোনো রকমের সাপোর্ট করছি না, তো এইটাকে দেখতে হবে। তো এইটা একটা চ্যালেঞ্জ রইল কাছে। তো এখন এইটাকে বলা একেবারে কি ডেফিনেটলি এই দিয়ে কি শেয়ারিংটা একেবারে রুল আউট হয়ে গেল, আমার মনে হয় ওটা হবে না। ওটাকে আমাকে দেখতে হবে আমাদের যে আরেকটু সময় দিয়ে কি হয়। চীনের সফর থেকে যখন জুলাই মাসে নেত্রী ফিরে আসবেন তখন ওটাতে কি হয়, আমাদের প্রকৌশলী টিমের রেকমেন্ডেশনেতে কি হয়, সিকিমের ভিউ পয়েন্টটা কি হয়, ওখানেও একটা নতুন গভর্নমেন্ট এসেছে, তাদের ভিউ কি হয়, যে ওদের যে এক্ষুনি আপনি বললেন প্রফেসর সাহেব যে হাইড্রো ইলেকট্রিক ড্যামস এর উপরে আছে, সেইটা যখন এসে যাবে তো একটা কংক্রিটাইজ হবে, তখন স্পষ্ট করে বলা যেতে পারে যে এক্স্যাক্টলি কোন দিকে রোড ম্যাপটা যাচ্ছে। এইটা আমার বলবার। মানে এখনো এই বিষয়টি আরো অপেক্ষা, যুগের পর যুগ ধরে বিষয়টি ঝুলে আছে। আপনি বলছিলেন যে বিষয়টি সংবেদনশীল, এখন প্রিম্যাচুরও হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছিলেন যে তার কথাটাও ভ্যালিড আছে, আপনার বক্তব্য যেটি আপনি বলছিলেন, আমি আসলে তার বক্তব্য একটু কোট করি। তিনি বলছেন বাংলাদেশের সাথে মানে তার সরকারের সম্পর্ক ভালো, অনেকগুলো প্রকল্প একসাথে করেছেন এবং বাংলা কিন্তু পানি অত্যন্ত মূল্যবান, মানুষের জীবন বাঁচানোর হাতিয়ার, এমন সংবেদনশীল ইস্যুতে আপোষ করতে পারি না। সেটি আসলে জীবন বাঁচানোর হাতিয়ার, সংবেদনশীল বিষয়, এটি কি আসে বাংলাদেশের জন্য এবং বিশেষত বাংলাদেশের তিস্তা পারের জনগোষ্ঠী তাদের জন্য প্রযোজ্য নয়? যখন এই আলোচনাগুলো হচ্ছে তখন ভারত থেকে ছাড়া পানিতে রংপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যাচ্ছে, ভাঙনের শিকার হচ্ছে। মানে জীবন বাঁচানোর যেমন হাতিয়ার, তেমনি মরণের কারণও হয়ে যাচ্ছে বাংলাদেশের তিস্তা পারের মানুষের জন্য। এটি কি আসলে এটি কি ভ্যালিড নয় এই যুক্তিটা? এবং এমন একটা বিষয় নিয়ে হচ্ছে যেটি আসলে বাংলাদেশের ন্যায্য হিস্সা, ভৌগোলিকভাবে এটি তার পাবার কথা, ভারতের প্রয়োজনে ভারত এটি রেখে দিতে কি এভাবে পারে? শান্তনু মুখার্জি আনমিউট করে বলবেন। হ্যাঁ, না এটাকে দেখুন, যদি টেকনিক্যালি দেখেন আর লিগালি দেখেন তো ওটা তো অনেক হাইলি টেকনিক্যাল জিনিস হয়ে গেল, যে পারবে কি পারবে না। যেমনি ধারা আগে আমরা ফারাক্কাটাকে যখন সলভ হচ্ছিল জয়েন্ট রিভার কমিশনার তার দিক দিয়ে দেখে যে একজন কোন ট্রাইব্যুনাল দিয়ে সলভ হবে সে হবে, তো একেবারে এটা একেবারে একটা টোটালি টেকনিক্যাল জিনিস হয়ে গেল যেটাকে বলা যাবে না। তবে আমি খালি এই জন্য বলতে পারি একটু এটাকে ওভার স্টেটমেন্ট হয়ে যেতে পারে, কিন্তু তাই হবে কি যেই ডিরেকশনে যাচ্ছে টক্স গুলো হয়েছে তিস্তার জন্য টুয়ার্ড সলিউশন রয়েছে, আমরা একেবারে এত পেসিমিস্ট হওয়ার দরকার নেই কি একেবারে কিছু হবেই না, যে বাংলাদেশের ইন্টারেস্টটাকে ফ্যাক্টর করা হবে না। যেভাবে আমি বলবো যে ভারত আর বাংলাদেশের মৈত্রীটা চলছে চারিদিক দিয়ে, চাহে রেল কানেক্টিভিটিতে বলুন, নানা রকমের জিনিসেতে বলুন, সেই হিসেবে আমি দেখবো কি ভারত ডেফিনেটলি এমন একটা কাজ করবে যাতে বাংলাদেশের ইন্টারেস্টটাও অ্যাকোমোডেট হবে। এইটা আমি টোটালি হোপফুল আছি আর বেশ কনফিডেন্ট আছি এই ব্যাপারে। জি, সেটা আসলে মানে কবে হবে এরকম কোন ধারণা কি আমাদেরকে একটু দিতে পারেন? 11 সালে একদম এগ্রিমেন্ট হয়েই গিয়েছিল, কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে হয়নি, এখনো তো সেটি আলোচনাই নাই এগ্রিমেন্টটা, তবুও যতটুকু বা আলোচনায় আসে সেটিও একদমই উড়ে যায়। এইটা যে অনেক অনেক সিচুয়েশন বাইলেটারাল জিনিসে অনেক ইরিটেন্টস এমনি হয়েছে, চাই আপনি চিটাগং হিল ট্র্যাক্স দেখুন, গ্যাঞ্জেস ওয়াটার অ্যাকর্ড দেখুন, এনক্লেভস এর ব্যাপার দেখুন, ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্টস দেখুন,
যে এই হতে হতে গেল, তারপরে তো হলো না, কিন্তু আলটিমেটলি আপনি দেখুন যে রেজাল্ট হয়েছে। তাই জন্য আমি একেবারে এই বলবো না কি যে না হতে গিয়ে হবে না, এইটা ঠিক কি আরেকটু রেজাল্ট টাইম হয়েছে নিতে পারে। শান্তনু, যেমনি কি আপনি রেজাল্ট হয়েছে? বলছেন ইনডেফিনিট, কি বলছেন, সরি, মানে আপনি বলছেন আলটিমেটলি রেজাল্ট হয়েছে, মানে কি রেজাল্ট হয়েছে তিস্তা নিয়ে আজ আলটিমেটলি পর্যন্ত কি আমার রেজাল্ট? অ্যাসেসমেন্ট হচ্ছে, আমার এস্টিমেশন হচ্ছে সিচুয়েশনটাকে দেখে, এক্স্যাক্টলি তো কিছু সুদসেয়ারের মতন বলা যাবে না, কিন্তু যেরকম ট্রেন্ড চলছে, যে প্যাটার্ন চলছে, সেই দিয়ে হচ্ছে যাচ্ছে টুয়ার্ড সলিউশন। মানে যাচ্ছে কি হ্যাঁ বাংলাদেশেরও যা কিছু আছে ওটা ফ্যাক্টর করা হয়েছে, আর সেগুলো যখন হবে তো এরকম হবে না যে একেবারে ওখানেতে পানি নিয়ে এমন প্রবলেম হয়ে গেল যে বাংলাদেশ সাফার করবে। এইটা আমার ধারণা, এইটা আমার রিডিং হচ্ছে যে করবে না অনেক ডেফিনেটলি, ধন্যবাদ শান্তনু মুখার্জি। আসলে বাংলাদেশ সাফার করবে ভবিষ্যতে, আসলে ফিউচার টেন্স না, এটি পাস্ট এবং প্রেজেন্ট টেন্সে চলছে। বাংলাদেশ সাফার করেছে, করছে। আমি একটা বিরতিতে যাব শান্তনু মুখার্জি, আমি আপনার কাছে নিশ্চয়ই আসবো। আমি একটা বিরতি থেকে ফিরে আসি, আমি বিরতির পরে নিশ্চয়ই বিষয়ে আরো কথা বলবো। ফিরছি দূর আলাপে। ডক্টর ইমতিয়াজ, আপনি যেমন বিরতির আগে বলছিলেন আগের অংশে যে শেয়ারিং আর হচ্ছে না, পানির শেয়ারিং সেটি একরকম নিশ্চিত, যদি আমি ভুল না বুঝে থাকি। এখন যে আলোচনাটা হচ্ছে সেটি হচ্ছে তিস্তার উপর পরিকল্পনার, একটা মহাপরিকল্পনার কথা, যেটি ইতোমধ্যেই মানে বেশ আগেই চীন করেছে। চীন এই প্রস্তাব দিয়েছে, $100 কোটি খরচ করে সমীক্ষা করেছে। একটা প্রস্তাব আছে আমাদেরকে টেকনিক্যাল এবং অর্থনৈতিক সহায়তারও ব্যাপার তারা তাদের প্রস্তাবে আছে। ভারতও চীনের পরপর এই প্রস্তাব দিচ্ছে, এবং এখন এবারের আলোচনায় আসলো যে টেকনিক্যাল কমিটি পাঠাবে, সমীক্ষা করা হবে। মানে যেই কাজটি চীন ইতোমধ্যে করে ফেলেছে সেটি আবার ভারত নতুন করে করবে। আমাদের প্রধানমন্ত্রী এবং তারপরে পররাষ্ট্রমন্ত্রীও বলছেন যে এটি আসলে ভারত করলেই ভালো হয়। কেন ভারত করলে ভালো হয়? এটি আসলে বাংলাদেশ অংশে তিস্তার উপরে একটি প্রকল্প, সেটি ভারত করলে বেশি ভালো হয় কেন? একটি অবকাঠামো। আসলে যেটা দেখা দরকার যে এই টেকনিক্যাল অ্যাসেসমেন্ট যদি আমি বলি, মানে একটা তো স্পষ্ট যে যেহেতু টেকনিক্যাল অ্যাসেসমেন্টের কথা বলা হচ্ছে এবং এই ম্যানেজমেন্টের দিকে যাচ্ছে, তার মানে হয় আগের যে পরিকল্পনাটা ছিল 12 বছর আগে, যে শেয়ারিং এর কথা, যেটা একেবারে মোটামুটিভাবে করা হয়েছিল, 40%-এর মতন পশ্চিমবঙ্গ পাবে, 30%-এর মতন বাংলাদেশ পাবে এবং 20% নদীর জন্য রাখা হবে। এই ছিল অঙ্কটা, যেটা পশ্চিমবঙ্গ মেনে নেয়নি, তখনই মেনে নেয়নি। ওই 30% যেটা, সেটাই মেনে নেয়নি। তো এখন স্পষ্টত যে এই টেকনিক্যাল অ্যাসেসমেন্ট আসা টিম মানে হচ্ছে যে ওটা হচ্ছে না। সেটা আমরা যদি মোটামুটি যদি এটা অ্যাগ্রি করি যে হ্যাঁ ওই জায়গায়, তাহলে দেখা উচিত যে আচ্ছা টেকনিক্যাল অ্যাসেসমেন্ট কি হতে পারে। একটা হতে পারে যে ভারত নিজেও মনে করতে পারে যে ঠিক আছে, আমি $1 বিলিয়ন এখানে ইনভেস্ট করব, সেটা সম্ভব কিনা। পশ্চিমবঙ্গ বা অন্য যেসব রাজ্য আছে তারা কি চাইবে কিনা। তারপর কোয়ালিশন সরকার আছে, সেটাও একটা বিষয় আছে। এবং সেই জিনিসটা যদি আমি দেখি, তাহলে দেখা যায় যে সেখানেও বড় ধরনের ঝামেলা হওয়ারই সম্ভাবনা, এবং এটাও সময় লাগবে, কারণ একটা অ্যাসেসমেন্ট করার তো একদিনে সম্ভব না, দুদিনের সম্ভব না। সেই জায়গায় আমি বলছিলাম যে খেয়াল রাখতে হবে যে এটা একটা ইকোনমিক কাঠামো, এর মধ্যে যতটুকু সিকিউরিটি যদি থাকে কোনো, সেটা যদি নেওয়া হয় কনসার্ন, এবং তার কনসার্নটা কিছুটা আমি মনে করি সেই জায়গায়ও কাজ হয়েছে, যেটা বলা হচ্ছে যে হ্যাঁ রংপুরে একটা কনসুলেট হবে, সেটা যদি আমি ধরে নেই একটা অংশ। আমার কথা হচ্ছে যেহেতু একটা ইকোনমিক প্রকল্প, সেখানে যৌথভাবে বা কনসোর্শিয়াম না হওয়ার কোনো কারণ নেই। এখন মানে যেটা শামশের ভাই যেটা বললেন যে ওই ধরনের উদাহরণ নেই, কোনো সন্দেহ নেই যেটা উদাহরণ নেই, সেটা আমি মেনে নেব। কিন্তু আমি যদি কতগুলো জিনিস চীন আর ভারতের মধ্যে দেখি, এই বছর ভারতের লার্জেস্ট বাণিজ্য রেজিম হয়ে গেছে চীন, আমেরিকাকে ছাড়িয়ে গেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে তারা একেবারে একসাথে কাজ করেছে, একইভাবে তারা এখনো তারা আছে। তারা ব্রিক্সে বড় আকারে একসাথে আছে। তারপরে বড় আকারে যেটা বাংলাদেশের জন্য খুবই তাৎপর্যপূর্ণ একটা বিষয়, সেটা হলো মিয়ানমারের বিষয়। যতগুলি ভোটাভুটি হয়েছে জাতিসংঘে, তারা কিন্তু একসাথে আছে। তো তাদের মধ্যে যে সম্পর্ক নেই, একেবারে জিরো সাম, এটা বলা ঠিক হবে না। এবং এস জয়শঙ্করের বই দ্য ইন্ডিয়া ওয়ে পড়লে একেবারে স্পষ্ট বারবার উনি উল্লেখ করেছেন যে সম্পর্ক করা সম্ভব, এবং একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডে আমরা যাচ্ছি। সেই জায়গায় যদি আমি যদি অ্যাটেনশনটা দেই, তাহলে শামশের ভাইয়ের কথায় মানতে আমি রাজি আছি যে হ্যাঁ তারা এখনো নেই, কিন্তু নাই বলে করতে পারবে না সেটা
আমি মনে করি ঠিক হবে না, বরং বাংলাদেশের এই তিস্তা নিয়ে কিন্তু বড় ধরনের একটা সম্পর্ক হতে পারে। সেই জায়গায় আমি মনে করি অ্যাটেনশনটা দেওয়া দরকার আপাতত। জি, ডক্টর ইমতিয়াজ, নাই বলে করতে পারবে না সেটি নিশ্চয়ই না, কিন্তু আমি এই দিকেও একটু জানতে চাই জনাব শমশের নবীন চৌধুরী, আপনি যদি বলেন যে যেটি এখন করতে যাচ্ছে ভারত টেকনিক্যাল কমিটি পাঠাবে, সমীক্ষা করবে, যেটি আসলে চীন 3 বছর ধরে ইতোমধ্যে করে একটা পরিকল্পনা রেডিও করে ফেলেছে, আবার নতুন করে ভারত করবে, ঝুলে গেল কিনা, ভারত করলে বিষয়টি কেন ভালো হয়, যেটি আসলে আমাদের প্রধানমন্ত্রী বলছেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী পরবর্তীতে স্পষ্ট করছেন, কেন চীন না করে ভারত করলে বেশি ভালো হয়, এটিও একটু জানবো আপনার কাছ থেকে। এবং প্রধানমন্ত্রী চীনে যাবেন এখান থেকে কিছুদিন, জুলাই মাসে, তখন আসলে তিনি যেটি আসলে চীন এতদিন ধরে করলো, এখন ভারত করবে, বিষয়টি চীনের কাছে বিষয়টা আসলে কিভাবে বলবেন বা চীন বিষয়টা কিভাবে নেবে, 3টা বিষয় যদি আপনি একটু ছোট ছোট করে বলেন। চীন এটার কি প্রতিক্রিয়া দেখাবে সেটা এই মুহূর্তে তো বলা সম্ভব নয়। যখন প্রধানমন্ত্রী চীনে যাবেন, সফরে যাবেন, তো তারা যদি তিস্তার ব্যাপারে আদৌ কিছু বলে তাহলে হয়তো বোঝা যাবে চীনের এখানে এই প্রতিক্রিয়াটা কি। প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন যে এটা ভারত করবে, উনি পরিষ্কার করে বলেছেন যে এটা ভারত করবে, ভারতের অর্থায়ন হবে, যেহেতু পানিটা কিন্তু ভারতেই, মানে চীনে নয়। এবং আরেকটা জিনিস এখানে লক্ষ্য রাখতে হবে যে এটা যে কোনো অন্য কোনো অবকাঠামোর মতো এই অবকাঠামো না, এটা একটা অত্যন্ত স্ট্র্যাটেজিক একটা অবকাঠামো। এর যে ভৌগোলিক অবস্থান, এই তিস্তা নদী একদম ভারত চীন বাংলাদেশের সীমান্ত অঞ্চলে, যেখানে চীন যদি সেখানে পা দেয় তাহলে ভারতের একটা মানে আপত্তি, ভারতের একটা উদ্বেগ, এখানে ভারত পরিষ্কারভাবে তারা এটা প্রকাশ করবে। কারণ তারা চাইবে না যে এই একদম স্ট্র্যাটেজি চিকেন স্নেকের কাছে এই জিনিসটা, এই তিস্তার এই অঞ্চলটা, এখানে ভারত কোনোদিনই চাইবে না যে এখানে চীন এসে বড়ভাবে একটা কনসোর্টিয়ামটা হবে ফান্ডিং এর ব্যাপার। হ্যাঁ, যদি ভারত নিজে $1 বিলিয়ন না দিতে পারে, ভারতে তো $8 বিলিয়ন মধ্যে $2 বিলিয়ন মাত্র খরচ হয়েছে, তো আরো তো $6 বিলিয়ন ভারতের হাতে আছে ঋণ দেওয়ার জন্য। সেখান থেকে ভারত অবশ্যই এটা অর্থায়ন করতে পারে। তবে হ্যাঁ, এত বড় প্রকল্প, কারিগরি সাহায্য জাপান এখানে আসতে পারে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আসতে পারে, বিশ্ব ব্যাংকও আসতে পারে। বিষয়টা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরকালে একজন সাংবাদিক এবং বিশ্লেষক যে ওই সফরসঙ্গী ছিলেন ইশতিয়াক রেজা, তিনি কিন্তু দিল্লি থেকে ফেরত এসে ডক্টর ইমতিয়াজ যে কথাগুলো বললেন ঠিক একদম অনেকটা একইভাবে কথা বলেছেন যে তিস্তার পানি বন্টনের সম্ভাবনা এখন আর নেই। উনি পরিষ্কার কিন্তু বলেছেন, যেটা ডক্টর ইমতিয়াজ ব্যাখ্যা দিয়ে করে বলেছেন, যে সেই বিষয়টা কিন্তু এখন এজেন্ডা থেকে চলে গেছে। এবং মমতা ব্যানার্জির এই প্রতিক্রিয়ার পরে এটা আরো বেশি বিলীন হয়ে গেছে। হ্যাঁ, মমতা ব্যানার্জি বলছেন যে পানি মানে আমাদের হাতিয়ার, জীবনের হাতিয়ার। তো পানি তো বাংলাদেশেরও কিরকম জীবনের হাতিয়ার। দ্বিতীয়ত, আন্তর্জাতিক নদী পানি বন্টনের কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন দৃষ্টান্ত রয়েছে, ইতিবাচক দৃষ্টান্ত রয়েছে। আমি জার্মানিতে রাষ্ট্রদূত ছিলাম, সেখানে রাইন নদী জার্মানি, নেদারল্যান্ড এবং আরো 2-1টা দেশ তারা এটার উপরে অবহেলা করে, এবং সেখানে রাইন কমিশন যেটা আছে এটা দৃষ্টান্তমূলক একটা মানে একটা জিনিস, যে অভিন্ন নদীর পানি বন্টন করা যায় কাউকে ক্ষতি, মানে অতিরিক্ত ক্ষতি না করে, সেটা করা সম্ভব। এখন মমতা ব্যানার্জি হয়তো তার আভ্যন্তরীণ দর কষাকষি করছেন সরকারের, মানে তার কেন্দ্র সরকারের সাথে, যে আমার তো আর তোমাদের আরো কিছু কেনা অর্থায়ন করা ছিল, অন্যান্য নদী রয়েছে, সেগুলো আমার পানি নিশ্চিত কি হবে, সিকিমে তোমরা করেছো, সেটা আমার কি হবে। খুব জোরালো ভাষায়, এবং প্রধানমন্ত্রী সফরে 2 দিনের মাথায় তিনি এই চিঠিটা লিখেছেন, চিঠিটা তারপর গণমাধ্যমে ছাড়া হয়েছে। এতে মমতা ব্যানার্জির ভাবমূর্তি বাংলাদেশে যে খুব উজ্জ্বল হয়েছে আমার মনে হয়, আমি বিশ্বাস করি না। আমি মনে করি বাংলাদেশের বেশিরভাগ মানুষই মনে করে, আপনি যদি বাংলাদেশকে এতই ভালোবাসেন তাহলে এমন শক্ত ভাষায় বলছেন কেন যে আমাদের এই পানি তোমাদেরকে আমরা দেব না, এ পানি আমাদেরই দরকার। আন্তর্জাতিক কনভেনশন রয়েছে, আন্তঃরাষ্ট্রীয় নদীর পানি কিভাবে বন্টন হবে। মমতা ব্যানার্জি জোর গলায় এটা বলতে পারেন না, এটা বলার তার অধিকার নেই। তিনি রাজনৈতিক কষাকষি করতে পারেন, ভারত কেন্দ্র সরকার সেটা সম্পূর্ণ তার অধিকার আছে, তিনি একজন মুখ্যমন্ত্রী, ওই দেশের তার ওই তার রাজ্যের জনগণের কথা তাকে ভাবতে হবে, তাদের স্বার্থ তাকে রক্ষা করার প্রয়োজন।
কিন্তু এর বিনিময়ে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হোক, এটা কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ভালোভাবে দেখবে না। আমি কিন্তু সম্পর্ক দুই সরকারের মধ্যে কিন্তু নয়, সম্পর্ক হয় দুই দেশের মানুষের মধ্যে। এবং দুই দেশের মানুষের মধ্যে এক দেশের মানুষের মনে যদি প্রশ্ন থেকে যায় যে মমতা ব্যানার্জি এটা তো আমাদেরকে বলেন না, আমাদের সুসম্পর্ক রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে তিনি এখানে আমাদের একটা বিরাট একটা আমাদের জন্য একটা তিস্তাটা অসাধারণ, শুধু তিস্তা নয়, তিনি কিন্তু গঙ্গা চুক্তি নবায়ন নিয়েও তার ওই চিঠিতে লেখা আছে, সেটাও আমার সাথে আলাপ আলোচনা না করে আমি করতে দিব না। যখন গঙ্গা চুক্তি 30 বছর আগে হয়েছিল তখন কিন্তু মমতা ব্যানার্জি ক্ষমতায় ছিলেন না, তখন বোধহয় সিপিএম ছিল ক্ষমতায়, তারা তেমন বাধা দেয়নি, তাদের কোনো বাধা থাকলেও তাদের সঙ্গে আলাপ আলোচনা করা হয়েছে। কিন্তু এখন তো মমতা ব্যানার্জি সেই গঙ্গা চুক্তি নবায়ন নিয়েও একটা আপত্তি জানিয়েছেন। আপত্তি মানে কি, যে আমার সঙ্গে আলোচনা করতে হবে। এখন আজকে দেখলাম পত্র পত্রিকায় যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে না, তার সঙ্গে যে আলোচনা করা হয়নি এটা সত্যি না। তাহলে সত্যি কথা কি বলছে? উনি বলছেন আমার সঙ্গে আলোচনা করা হয়নি, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে না, আমাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। কি পর্যায়ে আলোচনা করা হয়েছে, কি নিয়ে আলোচনা করা হয়েছে? এখন দেখেন, এই সফরটা কিন্তু সার্বিকভাবে যদি আমি দেখি এটা ইতিবাচক সফর, কিন্তু ওই যে বলেন না, দুধের মধ্যে যদি এক ফোঁটা লেবু দিয়ে দেন আপনি, পুরো দুধটা নষ্ট হয়ে যায়। তো ওই তিস্তার বিষয়ে কোথায় যেন মানুষের মনে একটা সন্দেহ রয়ে গেছে, এবং প্রধানমন্ত্রী সফর সঙ্গী ইশতিয়াক রেজা এসে পরিষ্কার বলেছে যে এই নদীর পানি বন্টনের সম্ভাবনা নয়। আমরা স্থল সীমান্ত যে চূড়ান্ত হলো, বঙ্গবন্ধু এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 1974 সালে এটা স্বাক্ষর করেছিলেন। বাংলাদেশ রাতারাতি এটাকে বাস্তবায়ন করেছে, বাংলাদেশে এটা করণীয়। ভারতের তা লেগেছে 40 বছর। এটা কিন্তু গুড নেইবারলি রিলেশনস এর দৃষ্টান্ত নয়। সেই তো 40 বছর পরে করলেন, 40 বছর আগে কেন করতে পারলেন না? আমি তো এটা নিয়ে গভীরভাবে কাজ করি, যখন পররাষ্ট্র সচিব ছিলাম অত্যন্ত গভীরভাবে কাজ করেছি। এটা খুবই করণীয়, সহজ একটা সম্ভব ছিল যদি রাজনৈতিক সদিচ্ছা থাকতো। এবং সেদিন আমার সাথে শমশের মুবিন, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি শান্তনু মুখার্জি, যেহেতু বিরতিতে যেতে হবে, আপনার কাছ থেকে একটু এখানে শুনতে পারি, যেটি শমশের মুবিন চৌধুরীর কথা থেকে বুঝছিলাম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা থেকে, যে ভারতের পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থ, তিনি শব্দটি ইউজ করেছেন প্যারামাউন্ট, তাদের সব স্বার্থটা প্যারামাউন্ট, আর বাংলাদেশের মানুষের জীবন মরণের স্বার্থটা সেটি আসলে অগুরুত্বপূর্ণই কিনা, সেই প্রশ্নটি যেমন আগের অংশে আপনার কাছে করছিলাম, এবং যেই জিনিসটি আলোচনায় আসলো যে চীন ভারত দুই দেশ মিলে একটি পরিকল্পনার কাজ করতে পারে কিনা তিস্তার উপরে, এই তিস্তা নিয়ে চীন ভারতের সম্পর্কেও কি কোনো প্রভাব, উন্নতি অবনতির জায়গা দেখছেন কিনা? আমি এই বলবো, এতে করে মুবিন চৌধুরী সাহেব সব ক্লিয়ার করে দিলেন সবকিছুই চায়নাতে, কি ওখানে আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার যাবেন, আদৌ কোয়েশ্চেনটা রেজ হবে কিনা জানা নেই, তখন কি রিয়াকশন হবে। কিন্তু আমি নিজে মনে করি না অ্যাজ এ সিকিউরিটি অ্যানালিস্ট কি চায়না আর ইন্ডিয়া মিলে যৌথ প্রকল্প হিসেবে তিস্তাটাকে সলভ করবে, ওটা হবে না। আরেকটা জিনিস আমি ইন এগ্রিমেন্ট রয়েছি চৌধুরী সাহেবের সাথে, যেটা উনি বললেন যে চিকেন নেক বিং ভেরি সেন্সিটিভ, আর সেইখানটার কাছেতে কোনো রকমের প্রকল্পের চীনের কোনো প্রেজেন্স ইয়া সলভ করবার জিনিসটা হবে, সেটা ভারত ভালোভাবে দেখবে না। সেটা আমি নিজের সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি। তো যা কিছু হবে ওটা ভারতের দিক দিয়েই হবে, চাই সময় নিতে পারে, এটা আপনি ঠিক বলছেন। আর বাংলাদেশের যে ইন্টারেস্ট আছে ওটাকে ইগনোর করা যায় না, এটাও আমি ইন এগ্রিমেন্ট আছি। এবারে আপনি আমাকে বললেন যে মমতা ব্যানার্জির স্টেটমেন্টটা, দেখুন উনি একটা স্টেটের মুখ্যমন্ত্রী হচ্ছে, অনেক জিনিস ওনার রেসপন্সিবল, অনেক জিনিসের স্টেটমেন্ট, আর বাংলাদেশকে ভালোবাসেন, এটা ওনার বাংলাদেশের সেন্টিমেন্টস হার্টটা, ওটা তো যদি এতে হয় তো ওটা ভুল জিনিস হলো। বাংলাদেশের ইন্টারেস্টটাকে অ্যাকোমোডেট করা কেন, বাকি জিনিসে দেখেছি কি করা হয়েছে, বাংলা একটা সাইকি আছে সেই দিয়ে, কিন্তু ওর বাংলাদেশের ইন্টারেস্টটাকে যদি ওভারলুক করা হয় তো সেটা ঠিক হবে না। আমি এখন স্টেটমেন্টটাতে যাচ্ছি না, কেন স্টেটমেন্টটা পলিটিক্যাল হয়তো হতে পারে, যে জিনিসটাকে দিচ্ছে যে কনজাম্পশন অফ দি লোকাল কনস্টিটুয়েন্সি, ভারত ওই জিনিসটাকে ফ্যাক্টর করেছেন। ইমতিয়াজ সাহেব বললেন, জয়শঙ্করের বইতে লেখা আছে। আরেকটা জিনিস আমি একটু ডাইভার্ট করে দেবো,
ইন্টারন্যাশনাল রাইন রিভারেরটাকে বললে নেদারল্যান্ড শেয়ার করে, সেই জিনিসটা ওনার রাইটেতে নেই। এই জিনিসটাকে বলা ইন্টারন্যাশনালাইজ যদি করে ওটাকে করা হয়, দ্যাট ইজ অলসো অ্যান অপশন, ওটাকে করতে পারে। কিন্তু যেভাবে জিনিসগুলো যাচ্ছে এই সফরের পর থেকে, যেটা আমরা ডিসকাস করছি, সেই দিয়ে আমার নিজের মনে হয় কি ভারতের এফোর্টে ভারত আর বাংলাদেশ সময় লাগতে পারে, কিন্তু ওটা দিয়েই এটা সলিউশন বেরোবে আর সলভ। জি, মানে সময় লাগতে পারে, সময়ের হাতে ছেড়ে দিতে দিতে অনেক যুগ পেরিয়ে গেল, আরো আপনি বললেন, আপনি একটা বিরতি নিয়ে আসি। আপনি আগের অংশে বলছিলেন যে আরো অনেক বিষয় আছে, রেল ট্রানজিটের কথাও বলছিলেন, সেটি নিয়েও একটু জানতে চাইবো, কারণ সেটি নিয়েও বাংলাদেশের মানুষের মধ্যে অনেক রকম প্রশ্ন আছে। একটা বিরতির পরে ফিরছি দূরালাপে। যেই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো বলছিলাম, শান্তনু মুখার্জি, আপনি আগের অংশের মানে যা যা হয়েছে আলোচনা বা সমঝোতার মধ্যে রেল ট্রানজিটের বিষয়টি আপনি উল্লেখ করছিলেন, একটু সেই প্রসঙ্গে জানতে চাই যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে নিঃসন্দেহে ভারতের মধ্যে স্থলপথে দূরত্ব কমা সহ, রেলপথের দূরত্ব কমা সহ আরো অনেক সুবিধাই হবে বাংলাদেশের ভেতর দিয়ে যদি রেল যেতে পারে। কিন্তু বাংলাদেশের কাছ থেকে যে প্রশ্নটি আসছে, বা স্বাভাবিকভাবে যে প্রশ্নটি আসে দুই দেশের সম্পর্কের মধ্যে, এতে বাংলাদেশের লাভ আসলে কতটা হবে? এর আগে 2010 সালেও এরকম একটি চুক্তি, 18 সালেও এরকম একটি হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে যদি আপনি বলেন, বাংলাদেশ আসলে এখান থেকে কি পাবে এই চুক্তি থেকে বা সমঝোতা থেকে? আমাকে বলছেন আপনি? শান্তনু মুখার্জি, জি, আপনি মানে এই চুক্তিতে বাংলাদেশের প্রাপ্তির দিকটা দেখেন কিনা সেটি একটু বলবেন। তো আপনি দেখুন, এটা তো বেস্ট হতে পারে কি বাংলাদেশের অ্যাসেসমেন্টেতে কি বাংলাদেশ কতটা লাভান্বিত হবে সেটা বাংলাদেশেরই এস্টাবলিশমেন্ট এটাকে বলতে পারবে। আমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখেন, আপনি ভারতের অ্যাঙ্গেল থেকে দেখেন, এই ভিজিটটা দিয়ে যদি অ্যাসেসমেন্টটা দেখেন, তাতে আমি সময়টা দেয়া এক্সপিরিয়েন্স দিয়ে, আপনি অভিজ্ঞতার উপরে বলছেন, আপনি দেখবেন সময়টাকে টাইম ফ্রেমটা দেয়া যাবে না, কিন্তু আমি ইন্টেনশনটা দেখছি যে কমিটমেন্ট টুয়ার্ডস ফ্রেন্ডশিপে এই দিকে যাচ্ছে, যেটা কি টুয়ার্ড সলিউশন যাচ্ছে, টেকনিক্যাল জিনিসেতে আমি যাচ্ছি না। তাতে আমি এই দেখবো কি আপনি এইটার সলিউশনের দিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীও বলছেন, ভারতের প্রধানমন্ত্রীও বলছেন, আর ভারতের ভেতরে যারা বাংলাদেশটাকে ওয়াচ করছে, সাংবাদিক থেকে নিয়ে গিয়ে অ্যানালিস্টদের ভেতর থেকে, তাদেরও এই জিনিসটা রয়েছে। বাংলাদেশের সেন্সিটিভনেসটা ডেফিনেটলি রয়েছে, ওটাকে রেসপেক্ট করা হচ্ছে, তিস্তার ব্যাপারে বলুন, আরো কোনো ব্যাপারে, কিন্তু ওটাকে অ্যাড্রেস করা হচ্ছে। আর সময়টার ব্যাপারে ডেফিনেটলি বেশি যাবে, এটা অনেক ট্রাইং, ওটা অনেক ইমপেশেন্সটা থাকাটা খুব ন্যাচুরাল হচ্ছে। কিন্তু তাও আমি বলবো আবার সেই জিনিসটাকেই ঘুরে ফিরে, কি জিনিসটাকে সময় লাগবে, আগেও অনেক লেগেছে। এক্ষুনি মোবেন চৌধুরী সাহেব বললেন একটু আগে কি যেটা আগেই করে দিলে পারতো, 40 ইয়ার্স লাগলো, আগেই যদি 74 সেটা হয়ে যেত তাহলে এতটা সময় লাগতো না, কারেক্ট। তো এখন ওই লেসনটা দিয়ে হতে পারে কি আরো টাইম রিডিউস হয়ে যাবে, তারপরে হয়ে যাবে, আমি সেই ধারণাটা রাখি। জি, শান্তনু মুখার্জি, এই সময়, যাই হোক, আমি আর এই বিষয়ে তিস্তা নিয়ে আর কথা বলে বেশি সময় পাবো না। একটু রেল ট্রানজিটের বিষয়ে যে কথাটি বলতে যাচ্ছিলাম সেখানে আসি। শমশের মোবিন চৌধুরী, আপনার কাছ থেকে একটু পর্যালোচনা। বাংলাদেশের মানুষের প্রশ্ন, বাংলাদেশ আসলে এখান থেকে কি পেল? এটি ভারতেও এটি নিয়ে কথা হচ্ছে। আমরা যেটি বলছিলাম 2010 এবং 18 চুক্তির কথা, 10 সালের পর বাংলাদেশ সরকার বলেছিল যে এই চুক্তি থেকে বাংলাদেশও অনেক লাভবান হবে। বছরে যদি আমি ভুল না বলি, সম্ভবত $500 মিলিয়ন মতো লাভ হবে, এরকম একটি কথা হয়েছিল, বাংলাদেশের লাভ হবে। সেটি কি আসলে কতটা হয়েছে? বাংলাদেশের আসলে কি প্রাপ্তি, অভিজ্ঞতা থেকে যদি বলেন। না, অতীতের সেই ট্রানজিট দেওয়ার কারণে বাংলাদেশ কত $1 মিলিয়ন লাভ হয়েছে না না হয়েছে সেই হিসাব আমার কাছে নেই, সরকার থেকে পাবো। তবে আমি কিন্তু কানেক্টিভিটির পক্ষে, আমি সবসময় কানেক্টিভিটির পক্ষে কথা বলে থাকি। ট্রানজিট নিয়ে, বাংলাদেশ ভারতের ট্রানজিট নিয়ে আমার মনে তেমন কোনো নেতিবাচক চিন্তা চেতনা নেই। বরং যোগাযোগ আরো বাড়ানো, এটা হচ্ছে আধুনিক বিশ্বের একটা মানে একটা বৈশিষ্ট্য। শুধু আধুনিক বিশ্বে কেন, আপনি যদি ইতিহাস দিকে তাকান, সেই রোমান সময় বলা হতো অল রোডস লিড টু রোম, মানে সেই ইটালিয়ানরা তখন থেকে, রোমানরা তখন থেকে সারা বিশ্বের সাথে যোগাযোগ করছে। এখন ইউরোপে যদি যান, আমি জার্মানিতে যখন রাষ্ট্রদূত ছিলাম, আমি জার্মানি থেকে ট্রেনে করে, গাড়ি করে সবভাবে জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম সবখানে যেতে পারতাম, এটা কোনো বাধা ছিল না। কোভিড এর পরে কিছুটা এটার কড়াকড়ি করা হয়েছিল, তবে কানেক্টিভিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আপনি বলছেন বাংলাদেশের লাভ কি হবে, আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ক্ষতি কি হবে?
আমি কোনো ক্ষতি, তেমন কোনো ক্ষতি দেখছি না। যদি এই যোগাযোগকে আরো মানে বাস্তবায়িত করতে গিয়ে ভারত সরকার যদি সহযোগিতা করে আমাদের রেল বিভাগকে আরো বেশি আধুনিকতাকরণ, আমাদের ট্র্যাকগুলা অনেকটা ব্রড গেজ, অনেকটা মিটার গেজ, একটা অদ্ভুত একটা ব্রিটিশ সময় থেকে আমরা এটা ইনহেরিট করেছি, সেটা নিয়ে আমরা বসবাস করি। ভারত যদি সেখানে আমাদেরকে সহযোগিতা করে তাহলে মনে হয় আমাদের রেল যোগাযোগ ক্ষেত্রটাকে আরো বেশি আধুনিকতা করা হবে। আগরতলা থেকে কুমিল্লায় লোক আসা যাওয়া তো এমনিই করছে, তো এখন ট্রেন হলো আরো ভালো হলো। আমার নানা বাড়ি সেটা হচ্ছে করিমগঞ্জে, এবং দেখলাম যে মহিষাসন যেটা আসামের যে একটা অনুষ্ঠান, আর এদিকে শাহবাজপুর যেটা আমার খালা, তো সেখানে কিন্তু আমরা আমার মা আগে গিয়েছে, অনেকে পাকিস্তান সময় গিয়েছেন, সেটাকে আবার নতুন করা হচ্ছে। এটা আমি কোনো নেতিবাচক ভাবে দেখছি না। একদম স্পষ্ট। ধন্যবাদ শামসুর মুবিন চৌধুরী, আপনাকে ধন্যবাদ। ডক্টর ইমতিয়াজ আপনার কাছ থেকে একটু শুনতে চাই। নিঃসন্দেহে ইতিবাচক অনেক দিক আছে, কিন্তু বাংলাদেশের সাথে ভারতের মানে লেনদেন বা প্রাপ্তির মধ্যে যে ফারাকটা, ব্যবধানটা, সেটা কি আরো বাড়লো কিনা এই সমঝোতার মধ্যে, বা বাড়বে কিনা ভবিষ্যতে? উত্তরটা দেওয়ার আগে আমি আরেকটা জিনিস একটু ক্লারিফিকেশন করা দরকার, যেহেতু শামসুর ভাই মমতা ব্যানার্জির কথাটা বেশি করে বললেন। আসলে মমতার চিঠিটা একটু ভালো করে পড়া দরকার। চিঠিতে যেটা মমতা ব্যানার্জি বলছে সেটা হলো একদম স্পষ্ট বলছে, সিকিমের হাইড্রো পাওয়ার প্রজেক্টে যে ক্ষতি হয়েছে, বলেছে সে ক্ষতি, এবং বলছে যে অরিজিনাল ফর্মে তিস্তা নেওয়া হয়নি। এখানে মূল সমস্যাটা কিন্তু মমতা ব্যানার্জি না। আমার কাছে যদি অ্যাজ একাডেমিক আমি মনে করি মমতা ব্যানার্জির মূল সমস্যা না, সমস্যা হলো সিকিমে 26টা লাইভ হাইড্রো পাওয়ার প্রজেক্ট আছে, এটাই হলো সমস্যা। এটা ডেভেলপমেন্টালিটির সমস্যা, সেই জায়গাটা কিন্তু পরিষ্কার করা দরকার। এটা কিন্তু আসলে মমতা ব্যানার্জিকে দোষ দেওয়া যেতে পারে, কিন্তু আমার মনে হয় না এটা অন্য চিফ মিনিস্টার হলে ওই একই জিনিস হতো। সিকিম যে 26টা, হ্যাঁ ওইটার মেয়ে। আর রেল গেজে আমি মনে করি না খুব একটা সমস্যা। শামসুর ভাই ঠিকই বলেছেন, কানেক্টিভিটি দরকার, কিন্তু যেটা মানুষ বলছে না, আমি কেন বলছে না সেটা আমি বুঝতে পারছি না। এই ট্রানজিট কিন্তু ঠিক একইভাবে মানে যেই এগ্রিমেন্টটা ডিক্লারেশন আছে সেখানে কিন্তু স্পষ্ট বলা হচ্ছে যে অ্যাজ পার্ট অফ আওয়ার রিজনাল সাব রিজনাল কানেক্টিভিটি ইন্ডিয়া উইল এক্সটেন্ড ট্রানজিট ফ্যাসিলিটিস ফর মুভমেন্ট অফ বাংলাদেশ গুডস টু নেপাল অ্যান্ড ভুটান। মানে একটা স্পষ্ট আছে কিন্তু যে অনেক ধন্যবাদ। এটি আসলে আরো সামনে দেখার বিষয় এবং আলোচনার বিষয় রয়ে গেল। আজকের মতো শেষ করতে হবে। ধন্যবাদ শান্তনু মুখার্জি, ডক্টর ইমতিয়াজ এবং শামসুর মুবিন চৌধুরী, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। দর্শক, দুরালাপ থেকে